ছাত্রলীগকে বানিয়েছেন কুত্তা, মানে ওদের উপর ছাপাই পড়ো, ওদের উপর ছাপাই পড়ো। কেন? ওরা ছাত্র না? ওরা এরকম বাচ্চা না? এরা যেমন ছাত্র ওরাও ছাত্র, কিন্তু ওদেরকে আপনি ব্রেন ওয়াশ করছেন যে মারতে হবে, অপর দলকে নিঃশেষ করতে হবে। কেন? ওরা ভাই ভাই মিলেমিশে থাকবে, ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, দেশকে পর্যটন খাতে আগে নিয়ে যাবে, অর্থনীতিতে সমৃদ্ধি করবে। আপনাকে কে বলছে এসব ছাত্রলীগ অমুক লীগ তমুক লীগ মানে বাচ্চাদেরকে ঝগড়ায় মেতে তুলতে? প্রত্যাশা করি 100% স্টেপ ডাউন হাসিনা। আমাদের অন্য কোনো দাবি নাই, আমরা একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনা সরকারের পদত্যাগ। আর ক্ষমা চেয়ে, নিঃশর্ত ক্ষমা চেয়ে শেখ হাসিনাকে এই বাংলাদেশের সবার সামনে পদত্যাগ করতেই হবে। আওয়ামী লীগের রথী মহারথীরা ভেগে যাচ্ছেন, ভেগে যাওয়াই উচিত, কিন্তু এই মাঠে তাদের ভেগে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশারও, বিশেষ করে যখন শামীম ওসমান সপরিবারে ভেগে যান। কেন একটু হতাশার সেটা আসবো, তার আগে আরেকটা নিউজ নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি, which is very important. বাংলাদেশের প্রতিটি মানুষ হয় এখন রাস্তায় কিংবা তারা গণমাধ্যমে চোখ রাখছে। এর মধ্যেই আমরা ঘোষণা শুনেছি আজকে বিক্ষোভ মিছিল হবে সারা বাংলাদেশ জুড়ে, আগামী কাল থেকে অসহযোগ আন্দোলন শুরু। আজকে বিক্ষোভ মিছিলে আমি থাকবো বেলা ৩টার সময় প্রেস ক্লাবে। কথায় কথায় বলে খেলা হবে খেলা হবে সেই শামীম ওসমান, মানে তার কথাবার্তা যে বিএনপি জামাতের জন্য আমি শামীম ওসমান একাই যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলে এই বিএনপি জামাতের সঙ্গে আমি একাই খেলতে পারি, আসো খেলা হবে। তো সেই শামীম ওসমান তিনিও শেষ পর্যন্ত দেশ ছেড়ে ভাগলেন। আপনারা এর আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা রিপোর্ট করেছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা হচ্ছে কিন্তু বসুন্ধরার পত্রিকা। অবশেষে দেশ ত্যাগ করতে চলেছে এমপি মন্ত্রীরা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা একটা নিউজ জেনে গিয়েছেন, নারায়ণগঞ্জের কিং বলতে পারেন, খুবই পাওয়ারফুল একজন এমপি ছিল, তার নাম হলো শামীম ওসমান। তো পাওয়ারফুল সেই এমপি অবশেষে সপরিবারে দেশ ত্যাগ করেছেন। আর এ নিয়েই কিন্তু বিরোধী পাড়ায় নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে যে এমপি মন্ত্রীরা এখন দেশ ত্যাগ করে পালাতে বাধ্য হচ্ছে। ইতিমধ্যেই সকলেই দাবিও করছে যে অতি দ্রুতই প্রধানমন্ত্রীর মানে গদি হারা হতে যাচ্ছে বা প্রধানমন্ত্রী ক্ষমতা হারা হতে যাচ্ছে, এমনটাই দাবি করছে বিরোধী দলের নেতাকর্মীরা, যার কারণেই তারা দাবি করছে যে এমপি মন্ত্রীরা দেশ থেকে পালাতে বাধ্য হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই বিষয়টি নিয়ে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো একটু না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, মন চাইলে শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়াই, আমরা এক এক করে আগে সেই ভিডিওগুলো দেখে আসি। কথায় কথায় বলে খেলা হবে সেই শামীম ওসমান, মানে তার কথাবার্তা যে বিএনপি জামাতের জন্য আমি শামীম ওসমান একাই যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলে এই বিএনপি জামাতের সঙ্গে আমি একাই খেলতে পারি, আসো খেলা হবে। তো সেই শামীম ওসমান তিনিও শেষ পর্যন্ত দেশ ছেড়ে ভাগলেন। আপনারা এর আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা রিপোর্ট করেছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা হচ্ছে কিন্তু বসুন্ধরার পত্রিকা, এবং বসুন্ধরার যেই মালিক আকবর সোবান শাহ আলম, সে কিন্তু শেখ হাসিনার একটা বড় চামচা। সে দুদিন আগে শেখ হাসিনাকে বললো যে আমরা আপনার সঙ্গে শেষ পর্যন্ত আছি। সেই শাহ আলমের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন লিখেছে যে 2 ডজন মন্ত্রী এমপি দেশ ছেড়ে পালিয়েছে, তার মানে ঘটনা সত্য। এখন আজকে বাংলা আউটলুক লিখেছে যে সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের এমপি এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদেরকে নিয়ে থাইল্যান্ড চলে গিয়েছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30শে জুলাই তিনি ও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ড গেছেন। পরিবারের অন্যান্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফরাহিম ওসমান আরজিয়ান। তার নাম এত বড় নাম। গত 29শে জুলাই শামীম ওসমান এমপির প্যাডে ঢাকার থাই দূতাবাসে 30শে জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন, মানে 15 আগস্ট পর্যন্ত। এতে তিনি কারণ হিসাবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে উল্লেখ করা হয়। এই আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশপত্র এবং বামুনগ্রাদ হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন। দায়িত্বশীল সূত্র জানায় যে দ্রুত ভিসা পেয়ে 30 তারিখেই ব্যাংকক চলে গেছেন শামীম ওসমান এবং তার পরিবার। দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে, তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশ ত্যাগ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এই হচ্ছে কি অবস্থা। এবং বসুন্ধরা পত্রিকা নিউজ 24 এর খবর যে দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। তারা লিখেছেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। এই সময়ে পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন, আবার বিদেশে অবস্থান করা কেউ দেশে ফিরে এসেছেন। গত 14 জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী। তারা যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলতেছেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে যে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হইচই হয়। দায়িত্বশীল সূত্র বলছে যে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়েছিল, চারদিকে এমন জটিল পরিস্থিতিতে গত 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটা ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর একদিন পর 16 জুলাই লন্ডন যান মিরপুরের এমপি, ঢাকা 16 এর এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি
একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন এবং 16 জুলাই মালয়েশিয়া চলে গিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী, সঙ্গে ছিলেন পরিবারের 4 সদস্য। এদিন আরো 2 এমপি বিদেশ চলে যান। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন, তিনি পরিবারের 4 সদস্য নিয়ে সিঙ্গাপুরে চলে যান। অপরজন হচ্ছেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, তিনি চায়না চলে যান। গত 17 জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুবুর রহমান, তিনি অস্ট্রেলিয়ায় তার পরিবারের কাছে যান। এই সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। সূত্র জানায় যে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন 17 জুলাই রাত 11:22 এমিরেটস এয়ারলাইন্স একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকা অবতরণ করেন। তো এইভাবে আরো অনেক এমপি মন্ত্রীর নাম আছে এখানে ভোলা 3 আসনের এমপি নূর নবী চৌধুরী শাওনের নাম আছে, যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদের নাম আছে, তারপরে নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান, ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন, ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান, তারপরে চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু, তারপরে চাঁদপুর 4 আসনের এমপি শফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি ফয়জুর রহমান, কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক ইত্যাদি অনেকেই আসলে গা ঢাকা দিয়েছেন। তাহলে আপনারা দেখুন আওয়ামী লীগের অবস্থা। শেখ হাসিনার এত নেতা, এত কর্মী, ঢাকা শহরে নেতা আওয়ামী লীগের আতি নেতা, পাতি নেতা, এই নেতা, সেই নেতা, এত নেতা, সেই নেতারা শেখ হাসিনার দুঃসময়ে সবাই পালিয়েছে। যখন ছাত্রলীগ পালিয়ে গেল, যুবলীগ পালিয়ে গেল, আওয়ামী লীগের সম্পূর্ণ লোকগুলো গা ঢাকা দিয়েছে, সম্পূর্ণ এমপি মন্ত্রীরা গা ঢাকা দিয়েছে, কেউ রাস্তায় আসেনি, সবাই পালিয়ে গিয়েছে। সেই মুহূর্তে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে পুলিশ। তারপর পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, 200, 300, 500 জনের মৃত্যু, তারপর পুলিশও হাল ছেড়ে দেওয়ার পরে সেনাবাহিনী নামিয়েছে। এবং আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ভিতরে এখন আর কোনো সিস্টেম কাজ করে না। ওবায়দুল কাদেরকে পার্টি অফিসের ভিতরে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়, আব্দুল রাজ্জাককে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা। সুতরাং অনেকেই পদত্যাগ করতেছে। আজকে দেখলাম কয়েকজন ছাত্রলীগ নেতা পদত্যাগ করলো ছাত্রলীগ থেকে, কারণ তাদের বিবেক তাদেরকে আসলে পদত্যাগ করতে বাধ্য করেছে, কারণ ছাত্রলীগ কোনো মানুষ করতে পারে না। এবং আস্তে আস্তে কিন্তু আরো পদত্যাগ বাড়বে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তিনিও কিন্তু বলেছেন যে আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি, আমি আর চাকরি করবো না। তার মানে তিনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন। এইভাবে শেখ হাসিনার পতনের জন্য উপরের লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত সবাই কিন্তু একত্রিত হওয়া শুরু করেছে। এবং এই শুরু করেছে বলেই এই আওয়ামী লীগ লুটেরারা, যারা 15টা বছর ধরে লুটপাট করেছে, তারা আস্তে আস্তে পালাচ্ছে। আওয়ামী লীগের রথী মহারথীরা ভেগে যাচ্ছেন, ভেগে যাওয়াই উচিত, কিন্তু এই মাঠে তাদের ভেগে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশারও, বিশেষ করে যখন শামীম ওসমান সপরিবারে ভেগে যান। কেন একটু হতাশার সেটা আসবো, তার আগে আরেকটা নিউজ নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের একজন রাষ্ট্রদূত যিনি বিদেশে নিযুক্ত আছেন, তিনি জনগণের দাবির সাথে একাত্ম হচ্ছেন। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইশারা। এবং আমরা আশা করি যারা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছেন, যাদেরকে আমরা সরকারি কর্মচারী বলি, তারা এই সরকারের সাথে সহযোগিতা করা থেকে দূরে আসবেন। এটা অসহযোগিতার ডাক আছে। বাংলা আউটলুক বরাবরের মতো এই দুটো রিপোর্টই শামীম ওসমানের ভেগে যাওয়া এবং এই রাষ্ট্রদূত যে স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে নিউজ করেছে, খুব চমৎকার নিউজ। বেলজিয়াম ও ইউ নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের শোষিতের পক্ষে অবস্থান। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় যিনি রাষ্ট্রদূত আছেন, ওনার নাম হচ্ছে মাহবুব হাসান সালে, 9 সেপ্টেম্বর, উনি 2 আগস্ট সন্ধ্যায় লিখেছিলেন, 9 সেপ্টেম্বর 1973 আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত 4র্থ জোট নিরপেক্ষ সম্মেলনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। বাংলাদেশের রাষ্ট্রদূত দ্বিতীয়বার লেখেন, আমি শোষিতের পক্ষে। আমরা বুঝতে পারছি উনি এটা যখন লিখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু বেলজিয়াম নয়, উনি ইউতেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত। যদিও মুজিব শোষিতের পক্ষে ছিলেন, সেটা ক্ষমতায় আসার পর আমরা আসলে আর দেখি নাই, সে অনেক আলোচনা। কিন্তু যখন রাষ্ট্রদূত এই কথাটা লিখছেন, এই মুহূর্তে বাংলাদেশের শোষিত বা মজলুমকে, সেটা আমরা জানি এবং তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং এটারও একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে, আমি ভিডিওর শেষ দিকে এসে বলছি। বাংলা আউটলুকের যে নিউজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার আগে একটু বলে রাখি, আরেকটা নিউজ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে, জনাব ফজলে নূর তাপস, উনিও দেশ ছেড়ে পালাচ্ছেন। আমি এখনো নিশ্চিত না, এটা এখনো ভেরিফাইড কিনা জানি না, তবে পালানোর কথা ওনাদের ওই পূর্ণ ক্ষমতায় থেকে পুলিশ মিলিটারি সব পক্ষে রেখে, রাস্তা ফাঁকা রেখে প্রধান বিচারপতিকে নামিয়ে দেওয়ার হ্যাডম ট্যাডম দেখাতে পারেন, কিন্তু এই জনগণের সামনে ফেস করার মতো সক্ষমতা এদের আর নাই। আর বহুবার বলেছি, আমি যদি আওয়ামী লীগ নেতা হতাম, আমি এখন ভাগতাম। কেন? আমি তো আওয়ামী লীগ করেছি আসলে হালুয়া রুটি বাগানোর জন্য। 3rd ক্লাস কতগুলো আদর্শ চেতনা ফেতনার কথা বলি তো আসলে মুখের কথা। আমাদের কাজ হলো এই তাপস কি পরিমাণ টাকা কামিয়েছে, কিভাবে কামিয়েছে, বহু মানুষ জানে। মানে এনারা তো বিরাট লোক। শুধু আওয়ামী নেতা না, শেখ পরিবারের সদস্য, তাদের বুঝিত পাড়ার টাউট বাটপাড়া কোটি কোটি টাকা কামিয়েছে। তো সবার ভেগে যাওয়াই জেনুইন। আমি পাড়ার টাউট হলেও পালাইতাম। যাই হোক, যারা শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আমি আউটলুক থেকে পড়ি, নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবার সদস্যদের নিয়ে থাইল্যান্ড চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30 জুলাই তিনিও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ড গেছেন। পরিবারের অন্য সদস্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফরাইম ওসমান। আরজিআর, মাই গড, খুবই টাফ নাম। যাই হোক,
তারা ভেঙে গেছেন। এর আগে অবশ্য দুই একদিন তাকে একটু কথা বলতে শুনেছি, মানে বিরাট সাহসী, মানে নিজ এলাকায় একরকম রাজত্ব চালানো, নিজ এলাকায় যাকে তাকে পেটানো শুধু না, যাকে তাকে খুন করেও যার কিছু হয় না। আমি তোকে হত্যার কথা বলছি, এই পরিবার করেছে, কিছু আসে যায় না। এবং এই পরিবারের দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যান ইউ রিমেম্বার? সংসদে এত প্রতাপশালী একজন মানুষ ভেঙে গেলেন। উনি তো খেলতে চেয়েছেন, ওনার খেলা হবে, মানে রাজনীতিকে নোংরামিতে পরিণত করার লোক। এবং এই নোংরা স্লোগানটাও শুধু বাংলাদেশ না, এটা পশ্চিমবঙ্গেও ছড়িয়ে গিয়েছিল, খেলা হবে। এবং তার সাধারণ সম্পাদক সকাল সন্ধ্যায় খেলা হবে কথা বলেন। প্রশ্ন হচ্ছে, চলে গেলেন কেন তাহলে খেলা ছেড়ে? এত প্রভাব, এত প্রতিপত্তি, এত হ্যারাম আপনার, একটু খেলতে থাকতে। জনগণ আপনার সাথে খেলতে চেয়েছিল, জনগণ যে কয়েকজনের সাথে স্পেসিফিকলি খেলতে চেয়েছে, এর মধ্যে কিন্তু জনাব শামীম ওসমান আপনি একজন। জনগণের সাথে একটু খেলা, একটু দেখতাম আপনি কত খেলতে পারেন, কত খেলোয়াড়। ওই যে বললাম, নির্বিচারে খুন করতে পারে এমন একটা পুলিশ বাহিনীকে রেখে, নির্বিচারে খুন করতে পারে এমন একটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে রেখে এসব কথা বলা যায়। খুব ক্লিয়ারলি দেখা গেছে। আগেও পালিয়েছিলেন আপনি, আমরা দেখেছি। আপনাদের পালানো সুখকর হবে না, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো, আরেকবার কথা বলবো। তবে হ্যাঁ, পালানোই স্বাভাবিক, পালানোই স্বাভাবিক। এটা তথাকথিত সাহস কি আমরা খুব ভালো মতো জানি, খুব ভালো মতো জানি। এবং যে ভিডিওর কথা বলছিলাম, সেখানেও অতি কিউ কিউ করে করা বলি না আমরা, যে একেবারে মিউ মিউ কিউ কিউ করে কথা বলছেন, ওখানে ছাত্রদের প্রতি অ্যাপিল জানাচ্ছেন, তাদের বাবা মাকে বলছেন ঘরে নিয়ে যাওয়ার জন্য। এবং বিকল্প কি আছে? ঠিক আছে, সরে যাবে শেখ হাসিনা, তাহলে বিকল্প কি? ওই তৃতীয় শ্রেণীর কথাটা। এসব প্রশ্নের জবাবও দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আবার বলা যায় না, কথা নিয়ে বলতেও পারি। যাই হোক, ওনার সাথে আমাদের খেলা আসলে হবে, এখানে হোক, দেশের বাইরের মাটিতে হোক। দেশের বাইরেও বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে, তারা তার সাথে খেলবেন নিশ্চয়ই। বাংলাদেশের প্রতিটি মানুষ হয় এখন রাস্তায়, কিংবা তারা গণমাধ্যমে চোখ রাখছে। এর মধ্যেই আমরা ঘোষণা শুনেছি, আজকে বিক্ষোভ মিছিল হবে সারা বাংলাদেশ জুড়ে, আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন শুরু। আজকে বিক্ষোভ মিছিলে আমি থাকবো বেলা ৩টার সময়। প্রেস ক্লাবে একটি হবে শহীদ মিনার থেকে, এবং আরো বিভিন্ন জায়গা থেকে আসলে গণমিছিল আসবে। আমরা যারা যোগ দিচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি। আসলে এখন না কোনো সমন্বয়ক বা কোনো লিডার এভাবে আসলে হচ্ছে না বিষয়গুলো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে, যে যেভাবে পারছে, যেখান থেকে পারছে, পদযাত্রায় অংশ নিচ্ছে, মিছিলে অংশ নিচ্ছে, মানববন্ধনে অংশ নিচ্ছে, যে যার মতো করে, যে যার ভাবে সম্ভব আসলে সকলেই পথে নেমে এসছে। 9 দফা ছিল, সেই 9 দফা এখন 1 দফায় পরিণত হয়েছে। আমি দেখছিলাম ফেসবুকে একটি ভিডিও, যেখানে রক্ত দিয়ে লেখা 9 দফা, একটি বুলেট বা একটি গুলি চালানো হলো সেই 9 দফা বরাবর, সাথে সাথে 9 দফাটি পরিবর্তিত হয়ে গেল 1 দফা। সারা বাংলাদেশে আপামর জনসাধারণ এখন আসলে 1 দফা দাবি নিয়ে মাঠে নেমেছে। এবং এটা যেহেতু কোনো বিশেষ দল বা কোনো গোষ্ঠী বা কোনো মতাদর্শের মানুষের আন্দোলন নয়, এটি যেহেতু গণমানুষের আন্দোলন, সেজন্য এটা নেতৃত্ব আসলে গণমানুষের হাতেই। আমি কখনো ফোন করে জিজ্ঞেস করছি যে আচ্ছা, আজকে কোথা থেকে আমি যাত্রা শুরু করবো, কোথায় আসবো, কোথায় মিছিল, কেউ ঠিকভাবে বলতে পারছে না। কেউ বলছে আপনি প্রেস ক্লাবে চলে যান, কেউ বলছে আপনি শহীদ মিনারের সামনে চলে যান, কেউ বলছে আপনি মানে বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান আছে সেখান থেকে যাত্রা হবে। মানে আসলে কেউ সঠিকভাবে কিছুই বলতে পারছে না, কিন্তু সকলেই জানে যে তারা পথে নামবে, এটুকু আমরা আসলে সকলেই জানি। এবং সরকারও খুব সম্ভবত বুঝতে পেরেছে যে তার সময় একেবারেই ঘনিয়ে এসছে, তার হাতে একেবারেই সময় নেই। আজকে দেখলাম 3 জন আওয়ামী লীগের সিনিয়র মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সঙ্গে 14 দলের যারা বড় নেতা আছেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করবার, কোটা সংস্কার আন্দোলনে যারা একদম নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবা। জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম এবং আরেকজনকে দেখলাম দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগও কিন্তু তার শেষ চেষ্টাটা করছে। তবে ইতিহাস বলে নিজের দেশের মানুষের বুকে গুলি চালানো সরকার আসলে ক্ষমতা টিকতে পারে না। যারা শহীদ হয়েছেন, যাদের রক্তে বাংলাদেশের মাটি লাল হয়েছে, তাদের রক্তের ঋণ তো আসলে আমাদের শোধ করতে হবে, তাই না? সুতরাং এটি এখন আর কোনো দলের আন্দোলন না, কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি এখন বাংলাদেশের আপামর জনসাধারণের আন্দোলন, জনসাধারণের দাবি। আসলে এটি আসলে মানুষের দাবি যে এই সরকারকে যেতে হবে। যথেষ্ট হয়েছে। এর মধ্যে আমি দেখলাম ফেসবুকে আরেকটি ভিডিও ভীষণভাবে ঘুরে বেড়াচ্ছে, সেটি হচ্ছে অতি ঘৃণিত এক ব্যক্তি, মানিক সাহেব। তিনি বিচারপতি ছিলেন এক সময়, শামসুদ্দিন মানিক। তিনি ক্যামেরার অন্তরালে বা মানে রেট্রোসেন্ট টু দ্য পয়েন্টে অংশগ্রহণ করে তিনি উপস্থাপিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করেছেন, এবং উপস্থাপিকা কতটা ধৈর্যের সঙ্গে, কতটা প্রফেশনালিজমের সঙ্গে, কতটা নিরপেক্ষভাবে কিন্তু বিনীতভাবে কিন্তু দৃঢ়ভাবে তার সঙ্গে আচরণ করেছে, সেটা আমরা সকলেই দেখেছি। কিন্তু সেই অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে সেই উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় এই কালো মানিক। তার কত বড় সাহস! এটা আসলে এই দুশ্চরিত্র বদমাশ এবং মানে যে কোনো ভাবে হোক ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করা একজন লোক বলেই এইভাবে মানুষকে অবহেলা অবজ্ঞা করে গালি দেবার সাহস পায় মানিক। সে উপস্থাপিকাকে বলে
আপনি তো রাজাকারের বাচ্চা। সঙ্গে সঙ্গে উপস্থাপিকা দাঁড়িয়ে যান এবং চিৎকার করে বলেন, আপনার কোনো রাইট নাই আমাকে রাজাকারের বাচ্চা বলার, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি বারবার বলতে থাকেন দৃঢ়ভাবে এবং শক্তভাবে এবং কিছুটা উঁচু গলায় তিনি স্পষ্টভাবে বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই কালো মানিক যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় সেই সময় তিনি লন্ডনে ছিলেন, পরবর্তীতে বিদেশে থাকা মুক্তিযোদ্ধার ক্যাটাগরিতে বা কোটায় তিনি 96 সালে যখন আওয়ামী লীগ 21 বছর পর তবা তিল্লা করে জনগণের কাছে মাফ চেয়ে ক্ষমতায় আসে, তখন তিনি বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ 2001 সালে ক্ষমতা থেকে গেলে বিএনপি সরকার ক্ষমতায় আসে এবং তার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়, তাকে বিচারপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেটি ছিল বাংলাদেশের ইতিহাসে সঠিকতম সিদ্ধান্ত। মানিকের মতন একটি নিম্ন স্তরের দলীয় দালাল, মানিকের মতো একটি উন্মাদ, মানিকের মতো একটি কারাপ্ট, মানিকের মতন একটি ভীষণ রকম বায়াসড লোকের বিচারপতির পদে থাকবার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার মানিককে ফিরিয়ে নিয়ে আসে, শুধু যে ফিরিয়ে নিয়ে আসে তাই নয়, রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে মানিকের সিনিয়রিটি নির্ধারণ করা হয় এবং তাকে অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত এলিভেটেড করা হয় বা প্রমোশন দেওয়া হয়। সেই মানিক এখন জায়গায় জায়গায় টকশো করে বেড়াচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কোনো বিচারপতি এইরকম নির্লজ্জভাবে কাপড় খুলে টকশোতে নামে নাই, কিন্তু মানিক সেটা করেছে এবং তার কত বড় স্পর্ধা, তার কত বড় সাহস, তার কত বড় অডাসিটি, তার কত বড় বেত্তামিজি, সে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে নির্বিচারে না জেনে না শুনে না বুঝে শুধুমাত্র তাকে প্রশ্ন করবার কারণে এবং আর কোনো কারণ নেই, কেবলমাত্র তাকে প্রশ্ন করবার কারণে একজন উপস্থাপিকাকে, একজন স্বাধীন দেশের সাংবাদিককে তিনি রাজাকারের বাচ্চা বলে গালি দেন। রাজাকারের বাচ্চা উপস্থাপিকা সাংবাদিকের বাবা তুলে তিনি গালাগালি করেন এবং উপস্থাপিকা অন এয়ার অত্যন্ত ঠান্ডা মাথায় শান্তভাবে পেশাদারিত্বের সঙ্গে তাকে হ্যান্ডেল করলেও অফ এয়ারে যখন তার বাবা তুলে গালি দেওয়া হয় তিনি তার মেজাজ হারান এবং যেটা 100% কারেক্ট ছিল। তার জায়গায় আমি হলে মানিক তার চেহারার আকার রেখে ওই ঘর থেকে বের হতে পারতাম, তাকে পিটিয়ে আমি লম্বা করতাম, তার পিটিয়ে তার চেহারার নকশা পাল্টায় দিতাম। কিন্তু ভদ্র মহিলা, ভদ্র, বেশি ভদ্র এবং অত্যন্ত পেশাদার বলেই বাপ তুলে গালি দেবার পরেও তিনি ঠান্ডা মাথায় শক্তভাবে তার প্রতিবাদ করেন এবং বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বারংবার 5 বার 6 বার তিনি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রথমেই এই বিষয়টি ছিল একটা কোটা সংস্কারের বিষয়। তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে কোটা কি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আর এই কথাকে কেন্দ্র করে বা এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে আবার ইতিহাস তৈরি হয় বাংলাদেশে এবং একের পর এক কিন্তু শিক্ষার্থীরা মাঠে নামতে থাকে এবং কয়েকদিন যাবৎ মানে আপনার কি বলে ইন্টারনেট বন্ধ ছিল, তার মধ্যে অনেক কিছু আমরা দেখেছি। ইন্টারনেট আসার পর আবার অনেক কিছু এ পর্যন্ত আমরা দেখতে পাইনি। সেখানে দেখা গেছে যে অনেক শিক্ষার্থী লাশ পড়েছে, অনেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। দেখা গেল যে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে বা ঘরের ভিতর থেকেও অনেক ছোট্ট মাসুম বাচ্চাগুলো মৃত্যুবরণ করেছে গুলি লেগে। তো এরপর থেকেই যখন এই 7 দিন যাবত ইন্টারনেট বন্ধ ছিল মনে করেছিল সব কিছু সমাধান হয়ে যাবে, কিন্তু না, আসলে সমাধান হওয়ার পরিবর্তে আবার নতুন করে যেন আন্দোলন আরও জোরদার হচ্ছে বা সমন্বয়করা ডিবি কার্যালয় থেকে বের হয়ে এসে কিন্তু আবার নতুন করে তারা আন্দোলনের ডাক দিচ্ছে। কি আছে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে আল্লাহ পাকই ভালো জানে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওগুলো সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।